আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই কেমন আছি সবাই একটু কমেন্ট করে জানাবো আমরা সবাই কেমন আছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইভে আবারও চলে এসেছি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবা যে তোমরা সবাই কেমন আছো। তোমরা সবাই কেমন আছো একটু আমাকে কমেন্ট করে সবাই জানাবা। সবাই আমরা কেমন আছি। আজকে আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হবে এবং এই ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক বেশি উপকারে আসবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা সবাই আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিবা। শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবা, আশা করি অনেক অনেক বেশি তোমাদের কাজে আসবে। আমরা আজকে আমাদের ক্লাসটিতে সর্বোচ্চটুকু এফোর্ট দিব। তোমরা জানো যে তোমাদের ম্যাডামরা আছেন। তোমরা কি আমাদের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি? একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো তো, সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সবাই একটু কমেন্ট করো। আমরা আমাদের আজকের ক্লাসটি এত বেশি গুরুত্বপূর্ণ যে আজকের ক্লাসটি থেকে তোমরা ইনশাআল্লাহ যারা এইচএসসি পরীক্ষা দিবা তারা সর্বোচ্চটুকু সাপোর্ট পাবে ইনশাআল্লাহ। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা সবাই আমাদের ক্লাসটি একটু শেয়ার করে দিবা। শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করবা আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য। ওকে, আমার পাশে দুজন ম্যাডাম কিন্তু আছেন। এদের পরিচয়টা কি দেখি কেউ বলতে পারবে কিনা? এই দুজন ম্যাডামের পরিচয় কি বলতে পারো? দেখে একটু বলো তো। আমার বাম পাশে কে আছে, ডান পাশে কে আছে? আমার দুই পাশে দুজন ছোট বোন আছেন। এদের পরিচয়টা যদি তোমরা একটা কেউ দিতা আমাকে, দেখে একটু পরিচয় দাও তো। এই ম্যাডামরা তোমরা চিনো কিনা বা ম্যাডামদের নামগুলো একটু বলো সবাই। এভরিওয়ান আমাদের ক্লাসে সর্বোচ্চটুকু জয়েন হলেই কিন্তু আমরা আজকে ক্লাস শুরু করে দিব। তো তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা। সবাই ক্লাসটি শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করে দাও এভরিওয়ান। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে 85। তো তোমরা সবাই একটু শেয়ার করে দাও, তাহলে সর্বোচ্চটুকু জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে বলছে কি নাম বলছে ম্যাডাম, দেখেন তো নামগুলো পারতেছি কিনা। সব একটু শেয়ার করে দাও। আমি শেয়ার করে দিচ্ছি, ম্যাডামরাও শেয়ার করে। ম্যাডাম শেয়ার করতেছেন না? ম্যাডামরাও শেয়ার করতেছে, তোমরাও শেয়ার করে দাও। আমরা শেয়ার করে দিবে এবং সর্বোচ্চটুকু বেনিফিট পাবে ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাস থেকে। আর সব একটু শেয়ার করে দিব। আচ্ছা, আমাদের ক্লাসটি চলতে থাকুক ইনশাআল্লাহ। আমাদের ক্লাসে আজকে তোমাদের জন্য থাকবে সর্বোচ্চটুকু সারপ্রাইজ, অর্থাৎ সর্বোচ্চ সারপ্রাইজ তোমাদের জন্য কিন্তু আমাদের আজকের ক্লাসে রয়ে গেছে। তো তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা জানো যে এইচএসসি যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য ডু অর ডাই ব্যাচের আজকে আমাদের লঞ্চিং প্রোগ্রাম। আচ্ছা, সম্রাট হোসেন বলেছে শেয়ার ডান। হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে, একটু এদিকে আসো। আচ্ছা, দেন হচ্ছে রোকসানা মমতাজ বলছে শাইমা আমিনকে তুমি মেনশন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। লাবণী জি স্যার। ইরফান খান কি রে? ওকে, ভালো আছি রে। ওকে, ইয়াসমিন আক্তার বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই একটু ক্লাসটিকে শেয়ার করেছো। আচ্ছা, তোমরা জানো যে আজকে কিন্তু আমাদের আইসিটি ক্লাস, অর্থাৎ আইসিটি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে, আবার বলছি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপরে মাত্র 50টি এমসিকিউ আমাদের ম্যাডাম আজকে তোমাদের জন্য সলভ করাবে। মাত্র 50টি এমসিকিউ। এই 50টি এমসিকিউর মাধ্যমে আমরা আইসিটি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা ইনশাআল্লাহ সবাইকে একটু মেনশন করে কমেন্ট করি। আমাদের 200 ভিউ হয়ে গেলেই, 200 স্টুডেন্ট আসলেই কিন্তু আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এখনই। তোমরা একটু আমাকে জানাও তোমরা আমাদের কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সব একটু কমেন্ট করে এটা জানাও তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমার কথাগুলো। সব একটু কমেন্ট করে জানাও আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সব একটু কমেন্ট করে জানাবো। 150 জন অলরেডি জয়েন দিয়েছো, দ্যাটস ভেরি গুড। সব একটু আমরা শেয়ার করি এবং মেনশন করি। আর আজকের ক্লাসটা কিন্তু ধামাক একটা ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি সরে যাই দুজন ম্যাডাম আছে, দেখো পিছনে কি আছে, দেখো এইচএসসি 25-26 শিক্ষার্থী ডু অর ডাই রিভিশন ব্যাচ। অর্থাৎ আমাদের যেই বলছে দুইটা কিউট আপু, মাশাআল্লাহ কিউট আপু না, দুজন হচ্ছে মেধাবী আপু এবং আপুরা নিজেরাই কিন্তু ক্লাসটা শেয়ার করে দিয়েছে। সো আপুরা যেহেতু নিজেরাই শেয়ার করে দিয়েছে, তুমি যদি শেয়ার না করো তাহলে এটা কেমন হয়? এটা কি ভালো দেখায়? মোটেও ভালো দেখায় না।
সো আশা করি তোমরা সবাই একটু শেয়ার করে দিবা। আচ্ছা, সো আমরা যে কথাটি বলতেছিলাম, সবাই একটু কমেন্ট করে জানাবো যে তোমরা সবাই কেমন আছো। আচ্ছা দেখো সবাই একটু, আমাদের যে আজকের ক্লাসটি, আমরা আইসিটি ক্লাস একটু পরে আমাদের ক্লাস শুরু হবে, তার আগে একটু কথা বলে রাখছি সবাইকে, এইচএসসি 25-26 ব্যাচে ডু অর ডাই রিভিশন ব্যাচ, অর্থাৎ আমাদের যে ডু অর ডাই যে রিভিশন ব্যাচ আছে, এই ব্যাচের আজকে আমরা উদ্বোধনী ঘোষণা করতেছি। আমাদের এই ব্যাচে ক্লাস নিবে কে, দেখো আমি ইমন স্যার তোমাদের সাথে আছি, ইংরেজি টিচার তোমরা জানো ভালোভাবে। দেন হচ্ছে আমাদের অর্পি ম্যাডাম আছে, দেন হচ্ছে রাশেদ আছে, দেন হচ্ছে অর্ণি ম্যাডাম আছে, দেন হচ্ছে আমাদের এই যে ম্যাডাম আছে, ওকে এই ম্যাডাম কিন্তু এই ম্যাডাম বাংলার ম্যাডাম। সো আমরা সকলের প্রসেসটাই তোমাদের জন্য আমাদের এই ডু অর ডাই রিভিশন ব্যাচ আমরা চালু করেছি। এই রিভিশন ব্যাচে তুমি কি পাবা, এই রিভিশন ব্যাচে আমরা ইংরেজি এ টু জেড, খেয়াল করো এই রিভিশন ব্যাচে কিন্তু আমরা ইংরেজি এ টু জেড, একটু খেয়াল করে দেখো যেখানে দিয়েছি আমি, দেখো ইংরেজি ফার্স্ট এবং সেকেন্ড পেপার এ টু জেড কমপ্লিট করা হবে। এর সাথে আইসিটি বাংলা ক্লাস সম্পূর্ণ ফ্রি হবে। এবং আইসিটি ক্লাস নিবে কে, আমাদের ম্যাডামরা, এবং বাংলা ক্লাস কে নিবে ম্যাডাম নিবে, স্যার নিবেন। আমাদের টোটাল ক্লাস হবে 40+, অর্থাৎ আমরা 40 থেকে 50টির মতো করে ক্লাস দিব ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রিটেন পার্টের উপরে, এবং 40+ কিন্তু আমাদের এক্সামও থাকবে। একই সাথে তুমি যে ক্লাসগুলো পাবা, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে বারবার তুমি ক্লাসটা করতে পারো। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, ওকে প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে, যাতে তুমি পরবর্তীতে ক্লাসটা দেখতে পারো। এবং এর সাথে আইসিটি এবং ইংরেজি ক্লাস সম্পূর্ণ ফ্রি। কতদিন পর ক্লাস পাইলাম, আলোকিত রিজা, থ্যাংক ইউ। আপু প্লিজ রিপ্লাই, আপু কি বলেছো, মেয়ে দেখানো হয়েছে নাকি ক্লাস চলতেছে? রবিন শেখ, রেসপেক্ট দ্য ওয়ামেন। হ্যাঁ, এগুলো মহিলাদেরকে, আপুদেরকে সম্মান করতে শিখো। ক্লাস তো আমাদের হবে, কিন্তু আমাদের আজকে যেহেতু আমরা শুরু করছি আমাদের কোর্সটা, আমাদের কোর্স নিয়ে আমি কিছু কথা বলতেছি, এই জন্য আসলাম। বাট এইভাবে কথাটা বলাটা একেবারেই বাজে। রবিন শেখ, তোমার যদি প্রয়োজন মনে হয় গেট আউট, ক্লাস থেকে চলে যাও। তোমার মতো এরকম কয়েকজন স্টুপিডের ক্লাস কোনো দরকার নাই। ব্যাপারটা ক্লিয়ার? যারা এই আপুগুলো আছে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 29তম, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হয়েছে। বি কেয়ারফুল, ওকে হোয়াইল ইউ কমেন্টিং, যখন তুমি কমেন্ট করবে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমি কি বলবো আর কি বলবো না। এখানে সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করে এসেছে, ক্লিয়ার? সো আমরা যদি ভর্তি হতে চাই, আমার পরিচয় বলি, আমি মোহাম্মদ ইমান হোসেন ইমান, আমি 40 বিসিসি ক্যাডার হয়েছি, এবং ইউসিসি গ্রুপের ইংরেজি বিভাগের আমি হেড, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে এমবিএ করেছি। ওকে, তোমরা যারা ভর্তি হবে তোমাদের জন্য কিন্তু আমাদের টোটাল কোর্স হচ্ছে 1020 টাকা। তোমাদের জন্য আমাদের টোটাল কোর্স হচ্ছে 1020 টাকা। বাট আমি আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার, পরদিন শনিবার, 3 দিনের জন্য অফার রাখলাম। এই 3 দিনের মধ্যে তোমরা যদি ভর্তি হও, তাহলে আমাদের কি বলতো 50% ডিসকাউন্ট, মাত্র 510 টাকা। এই 510 টাকা তোমরা কি করবা, এই যে আমাদের নাম্বারগুলো আছে, এই নাম্বারটা বিশেষ করে 01721121486, এই নাম্বারে তুমি বিকাশ বা নগদ করবা। আবার বলছি, এই নাম্বারে 510 টাকা বিকাশ করবা অথবা নগদ করবা। এই 510 টাকা এই নাম্বারে বিকাশ বা নগদ করে দেন তুমি হচ্ছে কি বলতো আমাদের ইমন স্যার পেজে নক দিবা, আমরা তোমাদের অ্যাড করে নিব। ক্লিয়ার? আবার বলে দিচ্ছি, এটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ এই কোর্সের মাধ্যমে আমরা সপ্তাহে 4 দিন 5 দিন করে ক্লাস দিব। এই কোর্সের মাধ্যমে ইংরেজি এ টু জেড কমপ্লিট, একই সাথে আইসিটি এবং বাংলা তোমার ফুল ক্লিয়ার হয়ে যাবে। তুমি জানো যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে কিন্তু আমার প্রাইভেট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড আমার প্রাইভেট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থার্ড হচ্ছে আমার কি বলতো প্রাইভেট থেকে। সো তুমি যদি ভালো করে ক্লাস করো, এইচএসসি তে ভালো করতে পারবা, অ্যাডমিশন তুমি এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। সো আমি এখন আর কথা না বলি, আমি অবশ্যই মাঝখানে আরেকবার আসবো, এসে কথা বলবো। সো তোমরা ক্লাসে জয়েন করো। এখন আমাদের অস্মিতা ম্যাডাম ক্লাস নিবে, আমি ম্যাডাম তো সেটা বলবো। ম্যাডাম একটু এদিকে আসেন, আপনারা কিছু বলবেন? বলো, তুমি একটু বলো, আসো তুমি বলো। সবাই কিন্তু তোমার স্টুডেন্ট, বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তুমি কি ক্লাসে শেয়ার করেছো? সব একটু ক্লাসে শেয়ার করে দাও, এবং শেয়ার করে কিন্তু তুমি স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট দিয়ে ইমন স্যার পেজে তুমি আপলোড দিবা, তোমার জন্য কিন্তু রয়েছে স্পেশাল গিফট। তো সব একটু ক্লাসে শেয়ার করে দিবা। ওকে ম্যাডাম, বলো। আসসালামু আলাইকুম, আমি আরিয়া অপসরী, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছি। আমার এক্স কলেজ ছিল বিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ। আমি ইমন স্যারের প্রাইভেট ব্যাচে বাংলা সাবজেক্টের সাথে তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ওকে, আর অর্ণি কিছু বলো। হ্যালো এভরিওয়ান, আমি অস্মিতা শাহ অর্ণি। তোমরা আগেও হয়তো আমার ক্লাস করেছো আইসিটি।
আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে পড়াশোনা করছি। আমি গতবার 23-24 ব্যাচে ভর্তি হয়েছিলাম এবং ইমন স্যার আজকে যে কোর্সটি লঞ্চ করছে আমি সেখানে আইসিটি নিয়ে তোমাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। ওকে, আর কিছু বলো আইসিটি সম্পর্কে কিছু বলো। আজকে তুমি কি ক্লাস নিবা? আজকে আমি আইসিটি একটা স্পেশাল ক্লাস নিব। আমি গত কয়েকদিনে তোমাদের তৃতীয় অধ্যায় কমপ্লিট করে দিয়েছি, চতুর্থ অধ্যায় কমপ্লিট, এবং আমাদের একটা আপু উনি প্রোগ্রামিংও তোমাদের সবার জন্য কমপ্লিট করে দিয়েছে। আজকে আমি তোমাদের থিওরি চ্যাপ্টার গুলো নিয়ে এসেছি, প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টার। তো থিওরি থেকে আমাদের যে মেইন প্রবলেম গুলো হয়, আমরা ওভাবে লাইন টু লাইন পড়তে পারি না, এ কারণে অনেক অবজেক্টিভ আমরা মিস করে ফেলি। তো আজকে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর তোমাদেরকে 50টা এমসিকিউ করাবো, এবং এই এমসিকিউ সবগুলো কিন্তু আমাদের বোর্ডে এসেছে এবং বোর্ডে বারবার রিপিট হয়েছে। আমি অনেক খুঁজে শুধুমাত্র তোমাদের জন্য ওই 50টা এমসিকিউ এনেছি, যাতে এগুলো কমপ্লিট করলে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে। ওকে ওকে, বলো আজকে তাহলে কি কি পড়াবা, কোন জিনিসগুলো তুমি পড়াবা আজকে সেটা একটু বলো। আজকে তাহলে প্রথম আর দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করতেছি এমসিকিউ, বোর্ড এমসিকিউ, এন্ড প্রত্যেকটা হচ্ছে বোর্ডে বারবার রিপিট হওয়া এমসিকিউ। এবং এগুলো নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে বলবা, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সবগুলো কোয়েশ্চেন বুঝিয়ে বুঝিয়ে বলার। তারপরে যদি ঝামেলা থাকে অবশ্যই বলবা। আচ্ছা, হ্যাঁ, ক্লাস শুরু হবে কিছুক্ষণের মধ্যে শুরু করতেছি আমরা ক্লাসটা। ওকে, শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তাহলে এখন আর আমরা টাইম ওয়েস্ট না করে শুরু করে দিই। তোমরা সবাই কিন্তু ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে সবাই কমেন্ট করো ডান। ওকে ওকে, তাহলে তোমরা ক্লাসটি শুরু করে দাও। আমাদের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা ক্লাসটি শুরু করে শেয়ার করে দিবা। আর আমাদের কোর্সে যারা ভর্তি হবা দ্রুত আজকে আগামীকাল 2 দিনের মধ্যে ভর্তি হলে কিন্তু 50% ডিসকাউন্ট রয়েছে। ওকে, থ্যাংক ইউ, ক্যারি অন। ওকে, আমরা এখন তাহলে শুরু করলাম আমাদের ফার্স্ট কোশ্চেন। সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা তাড়াতাড়ি নাম্বার সহ আমাকে অ্যানসারটা দাও। যেমন তোমার 1 নাম্বার অ্যানসার যদি এ হয় 1A, এভাবে সবাই প্লিজ তাড়াতাড়ি কমেন্ট করে দাও। আচ্ছা, আমি এখনো কমেন্ট পাচ্ছি না কিন্তু। আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যানসার হলো ভার্চুয়াল রিয়েলিটি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি তাহলে? ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশন ওয়ার্ডটার মিনিং, সিমুলেশন মানে হলো যেটা বাস্তবে নেই কিন্তু আমরা অনুভব করতে পারি। আর ভার্চুয়াল রিয়েলিটি কি? যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু আমরাও সেটাকে বিভিন্নভাবে অনুভব করি। যেমন হচ্ছে গেমসের ক্ষেত্রে, আমরা গেমসের ক্ষেত্রে কি করি, যে এরকম কিছু গেমস আছে যেগুলোতে মধ্যে ঢুকলে আমাদের মনে হয় যে আমরা ওই সিচুয়েশনটাতেই চলে গেছি। আমরা গুলি করতেছি, গুলি খাচ্ছি, আমরা পাহাড়ে উঠতেছি, নদীতে নামতেছি, ওইগুলোকে কি বলি আমরা? ভার্চুয়াল রিয়েলিটি, যেটাকে সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্রে বলা হয়। নেক্সট স্লাইডে গেলাম। আচ্ছা, নেক্সটে বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি করা হয়। বলো তো সবাই, ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি করা হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা ত্রিমাত্রিক ইমেজ পাই। সবাই কি দেখতে পাচ্ছ বোর্ড? কথা কি ক্লিয়ার?
আচ্ছা, 2 নম্বরের অ্যান্সার ডোলা আক্তার দিয়েছে সি, তারপর ফারজান দিয়েছে ত্রিমাত্রিক। হ্যাঁ, সবারটাই ঠিক আছে। এখন আমরা নেক্সট স্লাইডে তাহলে যাই। নেক্সট স্লাইডে বলা হয়েছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি। সবাই তাড়াতাড়ি অ্যান্সারটা দাও তো। আচ্ছা, খালিদ দিয়েছে সি, তারপর আমানুল দিয়েছে সি। ওকে, হ্যাঁ, আমাদের এটা অ্যান্সার হলো সি, কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিকে আমরা বলি কি কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে যেটা রোবট বা আমাদের যন্ত্রপাতি চিন্তা ভাবনা করে আমাদের সামনে উপস্থাপন করতেছে মানুষের চিন্তা ভাবনাগুলোকে, সেগুলোকে আমরা কি বলতেছি? কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, সবাই আমার কথা শুনতে পারতেছো তো? এগুলো কিন্তু আমি সবগুলো বোর্ডের কোশ্চেন এনেছি। যেমন এখানে দেখো, এটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে এসেছিল এবং এটা কিন্তু অনেকবার রিপিটও হয়েছে। এই কারণেই হচ্ছে এই কোশ্চেন গুলো নিয়ে তোমাদের জন্য স্লাইড বানানো হয়েছে। আচ্ছা, এসকে শেরালি দিয়েছে গ, লাবণী দিয়েছে সি, এমডি তাহসিন দিয়েছে 3। হ্যাঁ, সবাই ঠিকই বুঝেছে। এই স্লাইডে বলা হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এটার অ্যান্সার দাও সবাই। খাদিজা খাতুন বলেছে আপু তাড়াতাড়ি করেন, একটু আপনারা তাড়াতাড়ি অ্যান্সার দেন, তাহলে আমি তাড়াতাড়ি নেক্সট স্লাইডে যেতে পারবো। আর কোনোটাতে যদি বুঝতে কোনো প্রবলেম হয় কোশ্চেন করেন। আবু নাইম বলেছে ফার্স্ট, তাহলে আবু নাইম আপনি তাড়াতাড়ি ফার্স্ট করে অ্যান্সারটা দেন। মাইমুনা বলেছে পিডিএফ দিতে। হ্যাঁ, সবগুলোর পিডিএফ অ্যান্সার সহ আপনাদের দেওয়া হবে। এটার অ্যান্সারটা কি হবে আগে বলেন। 4 গ। কোনা বলেছে 4 গ, আমানুল ইসলাম বলেছে গ। ওকে, হ্যাঁ, আপনারা ঠিক উত্তরই দিয়েছেন। 4 এর অ্যান্সার হবে রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ইউজ হয়? রোবোটিক্স এর ক্ষেত্রে, রোবট তৈরিতে আমরা রোবোটিক্স এর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে থাকি। তাহলে আপনাদের কোশ্চেন আসতে পারে বায়োমেট্রিকটা কি? তাহলে বায়োমেট্রিক কি? বায়োমেট্রিক হচ্ছে মানুষের যেসব আচরণগত বৈশিষ্ট্য সেগুলো বোঝানোর জন্য আমরা বায়োমেট্রিক ইউজ করে থাকি। আবার বায়োইনফরমেটিক্স কি? বায়োইনফরমেটিক্স হচ্ছে জীবের বিভিন্ন তথ্যকে সংরক্ষণ করা, তথ্য সংগ্রহ করা, এগুলোর কাজের জন্য আমরা হচ্ছে বায়োইনফরমেটিক্স ব্যবহার করে থাকি। আর ন্যানো টেকনোলজি কি? মানে খুবই পারমাণবিক আণবিক ক্ষেত্রে যেসব ছোট ছোট পার্টিকেল ইউজ করি বা আমরা বিভিন্ন কাজে ইউজ করে থাকি, সেখানে আমরা ন্যানো টেকনোলজি ইউজ করি। এগুলোর ব্যাখ্যা আমরা আরো সামনে পাবো, এগুলো নিয়ে আরো অবজেক্টিভ পাবো। আপনারা আস্তে আস্তে যেতে থাকেন। তারপরে বলা হলো কোনটি রোবটের ব্যবহার? পাঁচের অ্যান্সার কি হবে তাড়াতাড়ি বলেন। কোনটি রোবটের ব্যবহার? জটিল সার্জারি চিকিৎসায়, ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে, নতুন জাতের বীজ উৎপাদনে, টেনিস বলের আকৃতি তৈরিতে। আচ্ছা, আফিয়া বলেছে 5 এর এ। ওকে, আনিসা বলেছে 5 এর এ, সাকিব বলেছে এ। সবাই তাহলে ঠিক অ্যান্সার দিয়েছো, এটা 5 এর এই হবে। কোনটি রোবটের ব্যবহার? জটিল সার্জারি চিকিৎসাগুলোতে কিন্তু এখন রোবট ব্যবহার অনেকাংশে বেড়ে গেছে। মানে যেসব কাজ মানুষের করতে অনেক ঝামেলা হয় বা অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু রোবোটিক্স ব্যবহার করে থাকি। নেক্সট স্লাইডটাতে আমরা যাচ্ছি। নেক্সটে বলা হয়েছে যে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন। এটার অ্যান্সার দেন তো সবাই। ফার্স্টে বলা হলো অক্সিজেন, দেন নাইট্রোজেন, হাইড্রোজেন এন্ড মিথেন। সে বলেছে ক, রুহি বলেছে এ। 6 এর অ্যান্সার
সোমরাত বলতেছে এগুলো ইজি, এগুলো সহজ। হ্যাঁ, আপনার জন্য হয়তো সহজ, আপনি অনেক পড়েছেন, বাট অনেকেই হচ্ছে এগুলো যেমন বোর্ডের কোশ্চেন গুলো এক জায়গায় সব জায়গায় কিন্তু পাবে না। তো এই কারণেই হচ্ছে এগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য। আর এগুলো যেহেতু বারবার রিপিট হয়েছে, আসার চান্সেস এখান থেকেই সবচেয়ে বেশি, এই কারণে এগুলো আনা হয়েছে। ওকে, আচ্ছা 6 এর ডি বলেছে একজন, তারপর নুসরাত বলেছে ঘ, সুমারাত বলেছে ডি, সাদিয়া বলেছে সি। আচ্ছা এখন আমরা অ্যানসারটা দেখি তাহলে। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হচ্ছে আমাদের নাইট্রোজেন, বি। ক্রায়োসার্জারিতে অনেকগুলো উপাদান আমরা ইউজ করি, তার মধ্যে যে মেইন উপাদান সেটা হলো তরল নাইট্রোজেন। খেয়াল রাখবেন, তরল নাইট্রোজেন এটা প্রধান উপাদান। আর অন্যান্য যেগুলো আছে অক্সিজেন, হাইড্রোজেন বা কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে মানে ইউজ হয় বাট প্রধান না। সো আমাদের 6 এর অ্যানসার হলো নাইট্রোজেন। ক্লাসের কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? সবাই ক্লাসটা কিন্তু দ্রুত শেয়ার করে দিও। ওকে, এখন 6-7 কি বলা হয়েছে দেখেন। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় আর্গন, কার্বন মনোক্সাইড, কার্বন নাইট্রোজেন, ডাই মিথানল, ইথেন। এটার অ্যান্সার কি হবে বলেন তো? 7 এর অ্যান্সার আচ্ছা 7 এর অ্যান্সার কি হবে? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়, এখানে আমরা গত কোশ্চেনটাতে দেখলাম যে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হলো নাইট্রোজেন, তরল নাইট্রোজেন। আর এখানে কি আছে দেখেন, এখানেও নাইট্রোজেন অপশনটা আছে, বাট এখানে কি লেখা? কঠিন নাইট্রোজেন। কঠিন নাইট্রোজেন কিন্তু ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় না, ক্রায়োসার্জারিতে জাস্ট তরল নাইট্রোজেন ব্যবহার করে থাকি আমরা। তাহলে সি কিন্তু অ্যান্সার হবে না আমাদের। তাহলে অ্যান্সার কি? আচ্ছা একজন বলেছে 7 এর বি, কার্বন মনোক্সাইড, কুহেলি বলেছে। তারপর কি আবু নায়াম বলেছে 7 এ, আর্গন। আচ্ছা অনুপম বলেছে 7 এ, তারপর কণা বলেছে 7 এ, ইসরাত জাহান বলেছে 7 এ। আচ্ছা তাহলে আমাদের অ্যানসারটা কি হবে দেখি আমরা। আমাদের অ্যানসার হচ্ছে, হ্যাঁ আপনারা যারা এ বলেছেন এই কারেক্ট অ্যানসার আর্গন। আর্গন কেন? কারণ আমরা আগে বলেছি ক্রায়োসার্জারিতে অনেকগুলো উপাদান আমরা ইউজ করে থাকি। মেইন উপাদান তরল নাইট্রোজেন, বাট পাশাপাশি আরো কি কি উপাদান ইউজ হয়? অক্সিজেন ইউজ হয়, কার্বন ডাই অক্সাইড ইউজ হয়, আর্গন ইউজ হয়, ইথানল ইউজ হয়। এগুলো কিন্তু পাশাপাশি ইউজ হয়, হয়তো অত পরিমাণে না বাট অল্প পরিমাণে। সো আমাদের অ্যানসার কি হবে? আর্গন। ওকে, নেক্সট স্লাইডে গেলাম। নেক্সট স্লাইডে বলা হয়েছে যে ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় প্লাস্টিক সার্জারিতে, হার্টের বাইপাসে, চোখের লেন্স প্রতিস্থাপনে, লিভার ক্যান্সার। এটা কি হবে? সবাই দ্রুত অ্যান্সার করো। 8 এর অ্যান্সার কি হবে? ক্রায়োসার্জারি কোথায় কোথায় ব্যবহৃত হয় আমাদের? এটার অ্যান্সার কিন্তু আমি এখনো পাই নাই। আমাদের ক্রায়োসার্জারি মেইনলি ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসা। যে কোনো ধরনের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এখন ক্রায়োসার্জারি যুগান্তকারী একটা পরিবর্তন আছে। সব ধরনের আপনার অবজেক্টিভের ক্ষেত্রে যেখানে দেখবেন ক্যান্সার দেওয়া, ক্রায়োসার্জারি অলওয়েজ ক্যান্সারে আমরা ইউজ করে থাকি। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? লিভার ক্যান্সার। যারা অ্যান্সার ডি দিয়েছেন তাদের সবারটা ঠিক হয়েছে। আফরিনা হ্যাঁ ডি দিয়েছে, কাঞ্চন ডি দিয়েছে, সিয়াম ডি দিয়েছে। আচ্ছা তারপর মোল্লা ডি দিয়েছে, সুখী এ দিয়েছে। আচ্ছা এ হবে না, আমাদের ক্রায়োসার্জারি মেইনলি ব্যবহৃত হয় ক্যান্সারের ক্ষেত্রে। এই কারণে যে কোনো ধরনের ক্যান্সার যদি উল্লেখ থাকে কোশ্চেনে তাহলে আমাদের অ্যান্সার সেটাই হবে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই এখন। কোনটি মানুষকে অদ্বিতীয় শনাক্ত করার প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
এটা কি এটা অ্যান্সার কি হবে বলেন তো? 9 এর অ্যান্সার। সবাই তাড়াতাড়ি 9 এর অ্যান্সারটা করুন। আচ্ছা, আনিশা বলেছে 9 এর বি, বায়োমেট্রিক। তারপর জাকিয়া বলেছে বি, নবাব বাবু বলেছে খ। আচ্ছা, তারপর সোমারত বলেছে 9 এর ডি। আচ্ছা, আশিক বলেছে আমাদের কমেন্টস চোখে পড়ে না ম্যাডাম, আপনি বেশি বেশি কমেন্ট করেন, তাড়াতাড়ি কোশ্চেন গুলো অ্যান্সার দেন, আপনারটাও চোখে পড়ে যাবে। আচ্ছা, রবিন বলেছে ম্যাম আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম হচ্ছে অস্মিতা সাহা অর্নি, ফাইন্যান্স বিভাগে পড়াশোনা করছি, এটাই আমার পরিচয়। তারপরে কি আদনান বলেছে 9 এর খ। হ্যাঁ, আমাদের কোটি মানুষকে অদ্বিতীয় শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বায়োমেট্রিক আমরা কোন কাজে ইউজ করি? মানুষকে চেনার ক্ষেত্রে। যেমন ধরেন কোনো কোনো অফিসে ঢুকতে গেলে কিন্তু আমাদের আঙুলের ছাপ দিতে হয়, আবার সিম নিবন্ধন করার সময় আঙুলের ছাপ দিতে হয়, রেটিনা স্ক্যান করতে হয় অনেক কাজে। এগুলো কি আমাদের নিরাপত্তার জন্য আমরা এগুলো স্ক্যান করে তারপর ঢুকি। এগুলো কি করে আমাদের মানুষকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করে। যেমন রেটিনা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা, আঙুলের ছাপ প্রত্যেকটা মানুষের আলাদা। এগুলো আমাদের শনাক্ত করে, আমরা শনাক্ত করি কিসের মাধ্যমে? বায়োমেট্রিকের মাধ্যমে। বুঝে গেছে? পরের কোশ্চেনে যাচ্ছি তাহলে। 10 নম্বর, এখানে কি বললো? বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? কি স্ট্রোক, রেটিনা স্ক্যান, ডিএনএ গঠন, মুখমণ্ডল শনাক্তকরণ। এই 10 এর অ্যান্সার কি হবে? আচ্ছা, 10 এর অ্যান্সারটা কি হবে তাড়াতাড়ি বলেন তো। আচ্ছা, মিতু আহমেদ বলেছে আর কমেন্টই করবো না ম্যাম, একবারও নাম বলে নাই। দুঃখিত মিতু আহমেদ, আপনি তাড়াতাড়ি অ্যান্সার গুলো বলেন, আমি আপনার নাম অনেকবার বলবো। আচ্ছা, আনিশা বলেছে 10 এর এ, সাম্মি বলেছে 10 এর বি, নবাব বাবু বলেছে 10 এর গ। আচ্ছা, এক একজন এক এক অ্যান্সার দিচ্ছে। আমানুল বলেছে 10 এর এ, আফরিন বলেছে 10 এর সি। আচ্ছা, এখন আমরা অ্যানসারটা দেখি তাহলে। বায়োমেট্রিকের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, আচরণগত বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? আচরণগত মানে আপনি আপনার কোন একটা আচরণ দিয়ে সেটা শনাক্ত করা হয়। আর আরেকটা বৈশিষ্ট্য আছে আমাদের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য। শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য কোনটা? যেমন মনে করেন রেটিনা স্ক্যান করা বা আঙ্গুলের ছাপ নেওয়া, এগুলো কি আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন বৈশিষ্ট্য। কিন্তু আচরণগত ফার্স্ট হচ্ছে কি স্ট্রোক। কি স্ট্রোক ওয়ার্ডটার মিনিং কি? মানে মনে করেন আপনারা যদি পাসপোর্ট অফিসে বা এনআইডি কার্ড করাতে যান, ওখানে কিছু একটা আপনাকে একটা প্যাডের মতো দিবে, সেখানে হচ্ছে আপনাকে সাইন দিতে হবে, আপনি সাইনটা করবেন। এই যে আপনি সাইন করতেছেন কি স্ট্রোক, আপনি সাইন করার সময় হাতটা উপরে উঠাচ্ছেন, তারপর নিচে নামাচ্ছেন, বাঁকাচ্ছেন, এটা কি আপনার আচরণগত বৈশিষ্ট্য। এটা দিয়ে হচ্ছে আপনাকে চিহ্নিত করে না এই মানুষটাই আপনি। বুঝে যাচ্ছে? তাহলে আমাদের আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে কি আসবে তাহলে? কি স্ট্রোক। এখন রেটিনা স্ক্যান, রেটিনা কি আপনার আচরণের মধ্যে পড়ে না? এটা আপনার একটা শরীরের অঙ্গ, তো এটা আচরণগত বৈশিষ্ট্য আমরা বলবো না। তারপর ডিএনএ গঠন, এটাও আপনার আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। মুখমণ্ডল শনাক্তকরণ, এটাও আপনার আচরণের মধ্যে পড়ে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো? কি স্ট্রোক। সবাই কি ক্লিয়ার হয়েছে? 10 এর অ্যান্সার কিন্তু এখনো এক একজন এক একটা দিচ্ছে। 10 কি সবাই ক্লিয়ার? না বুঝলে বলেন। 10 এর অ্যান্সার এখনো অনেকে সি দিচ্ছে, আপনারা অ্যান্সারটা বোঝার চেষ্টা করেন। এখানে কি বললো? আচরণগত বৈশিষ্ট্য কোনটা, মানে আপনার আচরণের সাথে সম্পর্কিত কোনটা। কি স্ট্রোক দাও মানে কি আপনি সিগনেচার দিলেন, এটা আপনার আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে। আপনি হাত উপরে উঠাচ্ছেন, নিচে নামাচ্ছেন, যেভাবে সিগনেচারটা দিচ্ছেন, এটা কি আপনার আচরণ। বাট বাকি সবগুলো কি আপনার শরীরের একটা অঙ্গ, শরীরের বৈশিষ্ট্য, এগুলোকে আমরা আচরণগত বৈশিষ্ট্য বলবো না। ওকে, তারপরে কোশ্চেনে যাই আমরা। এখানে কি বললো? মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? 1 বায়োমেট্রিক্স, 2 ন্যানো টেকনোলজি, 3 জেনেটিক ইঞ্জিনিয়ারিং, 4 ক্রায়োসার্জারি। এর অ্যান্সার কি হবে? 11 এর অ্যান্সার।
11 অ্যান্সারটা তাড়াতাড়ি দেন সবাই। আচ্ছা, আনিশা বলেছে 11 বি। লামিয়া ম্যাম আমার কমেন্ট দেখেই না। লামিয়া, এই যে আমি দেখতেছি, আপনি অ্যান্সারটা দেন। 11 অ্যান্সার কি হবে? আমানুল বলেছে 11 এ। মেহেদি বলেছে ডি হবে। আচ্ছা, জুবাইর বলেছে এ। আচ্ছা, আমরা 11 অ্যান্সারটা দেখি। 11তে কি বললো? মোবাইল সিম ক্রয় কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? অ্যান্সার হবে বায়োমেট্রিক্স। কি বায়োমেট্রিক্স কেন? একটু আগে আমরা দেখলাম বায়োমেট্রিক্স কি করে, মানুষকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করতে আমাদের হেল্প করে। আপনারা যদি সিম কিনতে চান তাহলে দেখবেন আপনাকে কিন্তু আঙ্গুলের ছাপ দিতে হয়, মানে এই সিমটা শুধুমাত্র আপনার জন্যই। আপনাকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করে তারপর সিমটা আপনাকে দেওয়া হলো। আর অদ্বিতীয় ভাবে শনাক্ত করার জন্য আমরা কোন প্রযুক্তি ইউজ করি? বায়োমেট্রিক্স। তাই আমাদের অ্যান্সার হলো 11 এ, বায়োমেট্রিক্স। সবাই কি ক্লিয়ার? তারপর স্লাইডে যাই আমরা। ক্লাসটা কিন্তু সবাই শেয়ার করে দিও তাড়াতাড়ি, ওকে? জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়োইনফরমেটিক্স, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক। এটার অ্যান্সার কি হবে? 12 অ্যান্সার। আচ্ছা, আগে আমরা দেখি এই জিনিসগুলো কি। বায়োইনফরমেটিক্স কি? আমি কিছুক্ষণ আগে একটু বলেছি। বায়োইনফরমেটিক্স হচ্ছে আপনার জীব পরিসংখ্যানের ক্ষেত্রে, যেমন জীব বিজ্ঞানে আমরা কি করি? তথ্য সংগ্রহ করি, তথ্য তারপর সংরক্ষণ করি। এই তথ্য যে ব্যবস্থাপনার কাজগুলো, এগুলো আমরা কোথায় করে থাকি? বায়ো ইনফরমেটিক্সে। আর ক্রায়োসার্জারি কি? আমরা তো বললাম কিছুক্ষণ আগে, একটা চিকিৎসা পদ্ধতি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? সেটা আমরা একটু পরে দেখবো। আর বায়োমেট্রিক কি? মানুষকে অদ্বিতীয় ভাবে শনাক্ত করার প্রয়োজন। তাহলে আমাদের 12 অ্যান্সার কি হবে? তাহলে আমাদের 12 অ্যান্সার হবে এ, বায়ো ইনফরমেটিক্স। যেহেতু বায়ো ইনফরমেটিক্স জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে থাকে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলা হলো? নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে? বায়োমেট্রিক, বায়োইনফরমেটিক্স, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তার অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলেন তো। তার অ্যান্সার মীর আফরিনা বলেছে রোবোটিক্স। আচ্ছা, তারপর তাকুরা বলেছে 13 বি, বায়ো ইনফরমেটিক্স। এমবি ফারুক বলেছে সি। আমানুল ইসলাম বলেছে 13 ডি। আলোকিত হৃদয় বলেছে 13 জি। জি নামে তো কোনো অপশন নাই। আচ্ছা, আমরা তাহলে অ্যান্সারটা দেখি এখন। নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইউজ হয়? আমরা কিছুক্ষণ আগের কোশ্চেনেই দেখলাম যে ডেটাবেস বা তথ্য সংক্রান্ত কাজ আমরা করি, মানে সেটা কোথায় করা হয়? বায়ো ইনফরমেটিক্স। তথ্য সংক্রান্ত যে কোনো কিছু যাই থাকুক না কেন, জীব সংক্রান্ত তথ্য গণনা, পরিসংখ্যান করা, অ্যালগরিদম করা, ডেটাবেস করা, সব কি হবে আমাদের? বায়ো ইনফরমেটিক্স। তাহলে আমাদের অ্যান্সার কি? 13 বি, বায়ো ইনফরমেটিক্স। ওকে, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি বলা হলো? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি, ক্রায়োসার্জারি। 14 অ্যান্সার কি হবে? সবাই ফার্স্ট তাড়াতাড়ি অ্যান্সার করেন। 14। আচ্ছা, এমডি দিলার বলেছে 14 বি। সিকদার বলেছে ডি। ওকে, বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? এখানে অনেকেই ডি বলেছে, ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হচ্ছে একটা চিকিৎসা পদ্ধতি। আর এখানে আমরা কি বললো? জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করতেছে?
তাহলে এটা ট্রায়াল সার্জারি হবে না আমাদের অ্যান্সার। তাহলে কি হতে পারে? বায়োইনফরমেটিক্স হবে না, কারণ এটা তথ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। আমাদের অ্যান্সার হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি করা হয়? মানুষের জিনের বিভিন্ন ধরনের গতি প্রকৃতি দেখে তারপর সেখানে কোনটা কি করলে কি কারণে কি হচ্ছে, কি চেঞ্জ করলে এটাকে পুরোপুরি বাদ দেওয়া যাবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এইসব নিয়ে কাজ করে, যে বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করে থাকি। তাহলে 14 এর অ্যান্সার কি হবে? বি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরের স্লাইডে যাচ্ছি আমরা। বললো যে কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? ন্যানোটেকনোলজি, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স। 15 কেবল রঞ্জিত বলতেছে বি, শামীম বলতেছে বি, সোহাগ বলতেছে সি, শামীম বি। ওকে, এখানে বললো কোনটি ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি। একটু আগে আমরা কি দেখলাম? মানুষের জিন, ডিএনএ এগুলো নিয়ে কি কাজ করে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে আমাদের 15 অ্যান্সার হবে কি? সি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা নেক্সট স্লাইডে যাই। সবাইকে কিন্তু অনেক ফাস্ট করতে হবে, এন্ড ফাস্ট সবাই কমেন্ট করেন, তাহলে আমি কমেন্টগুলো পড়তে পারবো। ওকে, আমাদের 16তে কি বলা হলো? উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বায়োমেট্রিক, ন্যানোটেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর অ্যান্সার কি হবে? আচ্ছা, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানোটেকনোলজি এগুলোর কাজটা আমরা জানি, ভার্চুয়াল রিয়েলিটি এগুলো সকলের কাজই তো আমরা জানলাম। তাহলে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে আমরা কি ব্যবহৃত হয়? 16 ঘ কোনা বলেছে, ফারুক বলেছে ডি। হ্যাঁ, গুড। আমাদের উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত আমরা ব্যবহার করে থাকি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আর বিভিন্ন গাছপালার জিনে ঢুকে সেগুলোকে উচ্চ ফলনশীল কিভাবে করা যায়, পোকামাকড় যাতে না ধরে কিভাবে কি করা যায়, এভাবে জিনে বিভিন্ন পরিবর্তন আনা হয়, এবং এভাবে হচ্ছে আমরা কৃষি ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে ব্যবহার করে থাকি। তাই আমাদের অ্যান্সার 16 ডি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। 17 কি বলা হলো? আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? 17 অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি সবাই কমেন্ট করে জানান আমাকে। 17 তাড়াতাড়ি। আচ্ছা, আণবিক পর্যায়ে আমরা একটু আগে বলেছি, কিন্তু আণবিক পর্যায়ে কি কাজ করে? ন্যানো টেকনোলজি। আমরা অণুবিক বিভিন্ন গঠন, পারমাণবিক অণুবিক গঠনের ক্ষেত্রে ন্যানো টেকনোলজিকে ইউজ করে থাকি। তাহলে ধাতব পদার্থকে যদি আমি আণবিক পর্যায়ে পরিবর্তন করতে চাই, আমাদের অ্যান্সারটা কি হবে? ন্যানো টেকনোলজি। 17 এর অ্যান্সার সি। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, 17 অ্যান্সার কি হবে তাহলে? সবাই তাড়াতাড়ি কমেন্ট করো, ঠিক আছে? কি বলা হয়েছে? আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? ন্যানো টেকনোলজি। এটা তো ব্যাখ্যা করা হলো। আমরা নেক্সট স্লাইডে যাই। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলা হয়? বায়োমেট্রিক, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স। সবাই তাড়াতাড়ি কমেন্ট করো। 18 কি হবে? আচ্ছা, দেখো এখন মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলা হয়? এটাকে আমরা ন্যানো টেকনোলজি বলে থাকি। মলিকুলার বিভিন্ন অবজেক্ট, আণবিক অবজেক্ট, পারমাণবিক অবজেক্ট, বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে আমরা যেসব কাজ করে থাকি বা প্রযুক্তি দ্বারা বিভিন্ন পরিবর্তন করে থাকি, ওগুলো সবকিছুই কি ন্যানো টেকনোলজি। ন্যানো ওয়ার্ডটা মানে কি? ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। তাই মলিকুলার কম্পোনেন্ট তৈরি কোন অবজেক্টকে থেকে তৈরি অবজেক্টকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি। 18 বি। হ্যাঁ, লাবণী 18 বি বলেছে। ঠিক আছে, তারপরটাতে আমরা যাচ্ছি 19। টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? এটা অ্যান্সার
অ্যান্সার কি হবে সবাই তাড়াতাড়ি কমেন্ট করে জানান। টপ ডাউন পদ্ধতি, ফার্স্ট এসে আমরা টপ ডাউন পদ্ধতিটা কি? আমাদের টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। টপ ডাউন মানে হচ্ছে কোনো একটা বড় জিনিসকে ভেঙে 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 ছোট জিনিস বানানো। আর টপ ডাউনের আরেকটা পদ্ধতি, উল্টা আরেকটা পদ্ধতি আছে বটম ডাউন। বটম ডাউন মানে কি? কোনো ছোট জিনিসকে একসাথে লাগায় লাগায় বড় একটা জিনিস বানানো। তো এখানে কি বলা হচ্ছে, টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি। এটার অ্যান্সার হলো ডি, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিতে দুইটা পদ্ধতি ইউজ হয়, টপ ডাউন এন্ড বটম ডাউন। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। সবাই কমেন্ট করতে থাকেন, আমি দেখতেছি সবার। আচ্ছা, 20 এর অ্যান্সার কি হবে? 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? 20 এর অ্যান্সার আচ্ছা 1 ন্যানোমিটার কত মিটার? এটার অ্যান্সার হলো 10 টু দি পাওয়ার -9। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? অন্য আরেকভাবে লিখতে পারি। এটা হলো 1 ডিভাইডেড বাই 1 এর পর 9টা শূন্য। এটাকে আমরা এভাবে না লিখে এই 10 টু দি পাওয়ার -9 লিখতেছি, এভাবেও লিখতে পারি আমরা। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। 21। আচ্ছা, 10 ন্যানোমিটার সমান সমান তাহলে কত মিটার? 1 ন্যানোমিটার জানলাম, এখন 10 ন্যানোমিটার সমান সমান তাহলে কত মিটার? 21 নাম্বার। আচ্ছা দেখো, 1 ন্যানোমিটার সমান সমান আমরা কি জানছিলাম যে 1 এর নিচে 1 এর পর 9টা শূন্য হবে। আর 10 ন্যানোমিটার তাহলে কি হবে? 1 এর পর 8টা শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার -8। এখন আমাদের যদি বলতো 100 ন্যানোমিটার সমান সমান কত মিটার, তাহলে কি হতো? 10 এর পর 7টা শূন্য, মানে 1 টু দি পাওয়ার -7। ওকে, নেক্সট স্লাইডে যাই এখন। সবাই ক্লাসটা কিন্তু শেয়ার করে দিও, আর ক্লাস শেয়ার করে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? 22 নম্বর কি বললো? খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি। 22 অ্যান্সার কি হবে? ওকে, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? এর অ্যান্সার হলো ন্যানো টেকনোলজি। খাদ্যজাত বিভিন্ন দ্রব্য যেমন হচ্ছে প্যাকেজিং এ যে আমরা করি, তারপর একটা পেপার ইউজ করি খাদ্যকে, মানে খাবার দাবার ফ্রিজে সংরক্ষণ করার জন্য, এভাবে অনেক কিছু কিন্তু আমরা ইউজ করে থাকি। এন্ড এগুলোতে আমরা মেইনলি ন্যানো টেকনোলজি ইউজ করে থাকি। আর বায়োইনফরমেটিক, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এগুলো তো কোনোভাবেই হবে না, কারণ এগুলোর কোন কাজে ইউজ করি আমরা, কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু আমরা সব এখন জানি, তাই না? তবুও যদি কোনোটা ক্লিয়ার না হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। পরের স্লাইডে আমরা যাই। সেখানে একটা ফুল ফর্ম দেওয়া হলো, CDMA। এর পূর্ণ রূপ কি? কোড ডিজিটাল মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিজিটাল মোবাইল অ্যাক্সেস, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন মোবাইল অ্যাক্সেস। এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, CDMA কে আগে বলি। CDMA হচ্ছে একটা চ্যানেল অ্যাক্সেস করার পদ্ধতি। এগুলো আগে ইউজ হতো, বর্তমানে আর এখন আর ইউজ হয় না। সো এটার ফুল ফর্ম কি হবে? 23 এর ফুল ফর্ম। আচ্ছা, 23 হবে आंसर সি, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, CDM এর পূর্ণ রূপ। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। 24 এ কি বলা হলো? ব্যান্ডউইথের একক কোনটি? 24 এর आंसर কি? BPS, MBPS, KBPS, GBPS। ব্যান্ডউইথের একক কোনটি? ব্যান্ডউইথকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আচ্ছা, ব্যান্ডউইথের একক হলো আমাদের BPS। ওকে, তারপর স্লাইডে যাই আমরা। 25 এ কি বলা হলো? NIC এর পূর্ণ রূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক আইডেন্টিটি কার্ড, নেটওয়ার্ক ইনফরমেশন কার্ড, নেটওয়ার্ক ইন্টারচেঞ্জ কার্ড। 25 অ্যান্সার কি হবে?
পঁচিশে আনসার ফারুক বলতেছে এ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে ফারুক, আচ্ছা, তারপর হ্যাঁ ঠিক বলেছেন, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের কম্পিউটারকে যদি আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে চাই, আমাদের এই কার্ডটা অবশ্যই লাগবে। আগে হচ্ছে এই কার্ডটাকে আলাদা করে এনে আমাদের লাগাইতে হতো যদি আমরা কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে চাই, কিন্তু বর্তমানে এটা হচ্ছে বিল্ট ইন ভাবেই থাকে, অলরেডি আমাদের কম্পিউটারে আছে, তাই আমাদের আর আলাদা করে এটা লাগাইতে হয় না। ওকে, তাহলে আমাদের 24 অ্যান্সার কি হবে? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেক্সট স্লাইডে যাই। 26, ডেটা কমিউনিকেশন কি? দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মাধ্যমবিহীন তথ্যের বিনিময়, শুধুমাত্র তারযুক্ত তথ্যের বিনিময়, শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ। 26 অ্যান্সার কি হবে? ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন বলতে কি বোঝায়? মেইনলি ডেটা কমিউনিকেশন আমরা কিসের মধ্যে করে থাকি? দুটি ডিভাইসের মধ্যে। দুটি ডিভাইসের মধ্যে যখন আমরা তথ্যের বিনিময় করতেছি সেটাকে আমরা কি বলি? আমরা ডেটা কমিউনিকেশন বলে থাকি সেটা। তাহলে আমাদের অ্যানসার কি? এ, দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়কে আমরা ডেটা কমিউনিকেশন বলি। নেক্সট স্লাইডে যাই। 27, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ড মিটার, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন, ডেটা কানেকশন। ডেটা স্থানান্তরের হারকে আমরা কি বলে থাকি? 27, অ্যান্সার কি হবে? হ্যাঁ 26 অনেকে এ বলেছে, দেখতেছি। এখন ডেটা স্থানান্তরের হারকে আমরা কি বলে থাকি? ব্যান্ডউইথ। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড, বাইট পার সেকেন্ড, বাইনারি পার সেকেন্ড, বিট পার সিস্টেম। আচ্ছা, 28 এর সবাই এ বলেছে, বিট পার সেকেন্ড। ম্যাডামের ক্লাস কেমন লাগতেছে একটু বলো তো। ম্যাডাম কি তো অনেক কষ্ট করে তোমাদের জন্য বেছে বেছে এই স্লাইডটা তৈরি করেছে। আমাকে কিন্তু বলেছিল, আমি ওকে বলেছি 50টা এমসিকিউ দেবো, ও বলেছে কোনগুলো, আমি বলেছি তুমি বলো। সো এখানে অনেকে আবার প্রশ্ন করেছে এগুলো তো সহজ বা পারো। এখানে মূলত সহজ কঠিন নয়, তোমাকে সেই এমসিকিউ গুলো দেওয়া হয়েছে যেগুলো বারবার পরীক্ষা আসে। মনে করো অনেক কঠিন অনেক কিছু করে লাভ, বাট কিছুই কমন পাইলাম না, তাহলে কোনো লাভ আছে বলো? নাই। তার মানে এখানে তুমি সেইগুলোই করতেছো যেগুলো বারবার পরীক্ষা আসে এবং বারবার আসে। ওকে, সো ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাআল্লাহ কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে বিপিএস এর পূর্ণরূপ বিট পার সেকেন্ড। যারা এ বলেছে সবারটাই ঠিক আছে। ফাতিমা বলেছে এ, সাবরিনা এ, সাইমা এ। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন নেক্সটতে যাই। 29 এ কি বলা হলো? টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি? টেলিফোনের জন্য আমরা কোন ধরনের কেবল ইউজ করে থাকি? টেলিফোনে নরমালি হচ্ছে আমরা টুইস্টেড পেয়ার কেবলটাকে ইউজ করে থাকি। আমরা যত ধরনের টেলিফোন দেখছি এটার ভিতরে আমরা একটা তার দেখেন, ওই তারটার মধ্যখানে দেখবে টুইস্টেড পেয়ার। যদি তোমরা কেউ কেটে থাকো তাহলে দেখবে যে ভিতরে দুইটা তার অলওয়েজ পেঁচানো থাকে, ওটাকে আমরা টুইস্টেড পেয়ার বলে থাকি। টেলিফোনের জন্য ব্যবহৃত তার কোনটি? তাহলে টুইস্টেড পেয়ার।
তারপর এটাতে যাই আমরা 30 29 হ্যাঁ অনেকেই সি বলেছে, সুমাইয়া সি, ফাতেমা সি, গুড। হ্যাঁ আপনাদেরটা ঠিক হয়েছে। নেক্সটটাতে যাই আমরা। তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে বলা হয় টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। এটার অ্যান্সার কি হবে? একটু আগে কিন্তু আমি দিয়ে দিয়েছি 30 এর অ্যান্সার। 30 অ্যান্সার হবে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। তারগুলো টুইস্টেড পেয়ারে কি? টুইস্টেড মানে কি? এমনিতেই পেঁচানো। তাহলে আমরা এখান থেকে কোশ্চেনে পড়ে বুঝে যাচ্ছি যে টুইস্টেড পেয়ার মানে পেঁচানো পেঁচানো তার। অ্যান্সার হবে টুইস্টেড পেয়ার। সি নাম্বারটা। পরেরটাতে যাই 31 নাম্বার। 31 এ কি বলা হলো? টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি? কালো, কমলা, বাদামি, কালো, সাদা। এটা কি হবে? 30 এর হ্যাঁ সবাই সি বলেছে। আফিয়া সি, রিমন সি, ওকে কনা সি। হ্যাঁ আপনাদেরটা ঠিক হয়েছে। এখন পরেরটা দেখেন। টুইস্টেড পেয়ার কেবলের রং কোনটি? এটার অ্যান্সার হলো ডি, সাদা। টুইস্টেড পেয়ার কেবল হলে সাদা রঙের হয়ে থাকে। ওকে তারপরটাতে যাই আমরা 32 এ। হ্যাঁ রবিন বলেছে কালো রঙের হয়ে থাকে। না কালো না, সাদা রঙের ইউজ করি আমরা টুইস্টেড পেয়ার। রিমন ডি বলেছে। হ্যাঁ গুড। তারপরে কি? ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলা হয় ল্যান, প্যান, ম্যান, ওয়ান। এখন এই ল্যান, প্যান, ওয়ান, ম্যান এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে একটা এরিয়া প্যাসেজের নেটওয়ার্ক। এখন এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করি? যেমন ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্যান মানে প্যানের কোনো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান মানে কি? ওয়ানের মিনিংটা কি? ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক। এখন ব্লুটুথ আমরা কোন জায়গায় ইউজ করে থাকি? ব্লুটুথ কিন্তু আমাদের ফোনে থাকে অলওয়েজ। এন্ড আমরা কি করে থাকি যে এই ফোন থেকে আমার সামনে যে মানুষটা আছে তার কাছে কানেকশন বানানোর জন্য আমরা ব্লুটুথ ইউজ করে থাকি। তাহলে এটা কি আমরা পার্সোনালি ইউজ করি না? এটা কি কোনো লোকাল এরিয়া বা মেট্রোপলিটন এরিয়ার জন্য ইউজ করি? না, এটা আমাদের পার্সোনাল ইউজের জন্য। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ব্লুটুথ এর মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে কি বলে? 32 এর প্যান, হ্যাঁ অনন্যা বলেছে প্যান। আয়েশা ইসলাম বলেছে 32 এর বি, গুড। 32 এর অ্যান্সার হবে প্যান। আমরা পরেরটাতে যাই তাহলে। 33 এ বলা হলো ওয়াই ম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? প্যান, ল্যান, ম্যান, ওয়ান। এটা অ্যান্সার কি হবে? ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ওয়াইম্যাক্স হচ্ছে 10 থেকে 50 কিলোমিটার জায়গা পর্যন্ত বিস্তৃত হয় নরমালি। এখন প্যান কি আমাদের? প্যান হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে খুবই সামান্য দূরত্বের জন্য। সো প্যান হবে না। ল্যান্ড মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। মনে করেন একটা বিল্ডিং এর উপর থেকে নিচ পর্যন্ত এইটুকুই কভার করতে পারে, এর বেশি না। তারপর কি ওয়ান মানে কি? ওয়ান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। সো এটা অনেক বিশাল আকৃতি, এটাও হবে না। আমাদের রইলো কি? ম্যান। ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের দূরত্ব কত? 10 থেকে 50 মিটারই। তাহলে ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ম্যানে ইউজ করে থাকি আমরা, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে 33 এ যারা সি বলেছে তাদেরটা কারেক্ট হয়েছে। পরের কোশ্চেনে যাই আমরা 34। 34 এ কি বললো? কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? এটার অ্যান্সার কি হবে? আচ্ছা এমএমএস মানে কি? মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। এমএমএস মানে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। এখন এটা কোন প্রজন্মে ব্যবহৃত হয়? আমরা এই যে মোবাইলের প্রজন্মগুলো এগুলোকে কিন্তু 4 ভাগে ভাগ করে দিই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। বর্তমানে চতুর্থ চলতেছে। তো এখন এই এমএমএস সার্ভিস চালু হয় কোন প্রজন্মে? 34 সি বলেছে রামিম, তারপর জারকা বলেছে সি। না, এটা হবে আমাদের বি, দ্বিতীয়। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? দ্বিতীয় প্রজন্ম থেকে। ওকে নেক্সট স্লাইডে যাই তাহলে। 35 এ কি বলা হলো? মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আপনারা সবাই ইন্টারনেট ব্যবহার করতেছেন। এখন এটা কোন প্রজন্ম থেকে শুরু হয়েছে?
এটা অ্যান্সার দেন। পঁয়ত্রিশের অ্যান্সারও দ্বিতীয়, আমরা দ্বিতীয় প্রজন্ম থেকে হচ্ছে ইন্টারনেট ব্যবহার মেনলি শুরু করে থাকি। ওকে, এখন নেক্সট স্লাইডে যাই। 36 হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন দেওয়া হলো GPRS, এর পূর্ণরূপ কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেট রেডিও, গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, প্যাকেজ রেডিও সার্ভিস। 36 এর आंसर কি হবে? 36 এর आंसर হলো A, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাই। 37 এখানে একটা অ্যাব্রিভিয়েশন GSM, এর পূর্ণরূপ কি? জেনারেল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল স্ট্যান্ডার্ড ফর মোবাইল কমিউনিকেশন, জেনারেল স্ট্যান্ডার্ড ফর মোবাইল কমিউনিকেশন এন্ড গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। 37 এর आंसर কি হবে? সাঁইত্রিশের आंसर হবে বি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ওকে, নেক্সট স্লাইডে গেলাম তাহলে। 38 কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক, বিশ্বব্যাপী রোমিং সুবিধা, ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ, সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসর প্রযুক্তি। 38 आंसर কি হবে? কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? এটা হলো আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। এই আইপি নির্ভর যে ওয়্যারলেস নেটওয়ার্ক, এটা শুরুই হয় হচ্ছে চতুর্থ প্রজন্ম থেকে, এবং এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। তো এই কারণে হচ্ছে এটা চতুর্থ প্রজন্মের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতেছি কি আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। ওকে, নেক্সট স্লাইডটাতে যাই। 39 এ কি বলা হলো? আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? 1G, 2G, 4G, 3G। 39 এর आंसर কি হবে? আমাদের আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? आंसर হবে 4G। ঠিক আছে, 39 আমরা পরের স্লাইডে যাই তাহলে। এখন 39 এর অনেকে এ বলেছে, 39 এর आंसर হবে ডি, 4G। ঠিক আছে, 40 এর आंसर কি হবে? কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। 40 এর आंसर কি হবে? আচ্ছা, কোন প্রজন্মের মোবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? আলট্রা ব্রডব্যান্ড আমরা চতুর্থ প্রজন্মে এসে ব্যবহার শুরু করেছি, এর আগে কিন্তু এগুলো ইউজ করা হতো না। তো আমাদের आंसर কি হবে? চতুর্থ প্রজন্ম। যারা 40 এর ডি आंसर দিয়েছো তাদের সবারটা ঠিক হয়েছে। হ্যাঁ, আব্দুর রহিম বলেছে ডি, আচ্ছা করিম বলেছে ডি, কণা বলেছে ডি, গুড। তারপর এটাতে যাই আমরা এখন। 41 এ কি বলা হলো? কোন একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কের ব্যবস্থাকে কি বলে? প্যান, ল্যান, ম্যান, ম্যান। এর आंसर কি হবে? 41 একই ভবনে মানে কি একটা বিল্ডিং এর মধ্যে আমরা যখন নেটওয়ার্ক সংযোগ করতে চাই তখন আমরা সেটাকে কি বলে থাকি? প্যান তো হবে না, কারণ সেটা আমরা পার্সোনাল ইউজ করি। ম্যানও হবে না, ম্যান হচ্ছে একটা পুরো এরিয়ার মধ্যে। ওয়ানও হবে না, ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে आंसर কি হবে? ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ল্যান সবসময় কিন্তু আমরা একটা বিল্ডিং এর মধ্যে মোটামুটি ইউজ করে থাকি। ওকে,
কথা কি বোঝা যাচ্ছে সবার ঠিক করে? কোনো প্রবলেম হলে বলো। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। বিয়াল্লিশে কি বললো? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? প্যান, ল্যান, ম্যান, ম্যান। ক্লায়েন্ট সার্ভার মেইনলি ইউজ করা হয় হচ্ছে ল্যান এর ক্ষেত্রে। লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা কি ইউজ করে থাকি? এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এটা সবাই মনে রাখবে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মানেই কিন্তু ল্যান। ওকে, নেক্সট এতে যাচ্ছি। 43 কি বলা হলো? মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলা হয়? 43 এর অ্যান্সার কি হবে? মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে? এটার অ্যান্সার হবে ডি মডুলেশন। আমরা যখন অ্যানালগ সংকেতকে ডিজিটালে রূপান্তর করতে চাই সেটাকে বলি আমরা ডিমডুলেশন, আর ডিজিটালকে যদি আমরা অ্যানালগে আনতে চাই আবার সেটাকে আমরা কি বলি? মডুলেশন। ওকে, আচ্ছা তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। 44 সেখানে কি বলা হলো? কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? এটা কিন্তু আমরা আগের কোশ্চেনে মোটামুটি অ্যান্সার জেনে গেছি, তবুও সবাই কমেন্ট করে জানাও আমাকে। 44 এর অ্যান্সার কি হবে? আচ্ছা, সাইফুল বলেছে বি, নাহিদা বলেছে বি। গুড, এটার অ্যান্সার হবে মডেম। আমরা একটু আগে দেখলাম যে মডেমের মাধ্যমে হচ্ছে আমরা ডিজিটাল নেটওয়ার্ককে অ্যানালগে নিয়ে অথবা অ্যানালগকে ডিজিটালে নিয়ে থাকি। আর কোনটাকে কি বলে আমরা সেটা কিন্তু আগে দেখেছি। ওকে, নেক্সট এতে গেলাম। 45 এ কি বলা হলো? নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? ডেটা ফিল্টারিং আমরা কোন ডিভাইসে করে থাকি? হাব, সুইচ, রিপিটার, রাউটার। আচ্ছা, ডেটা ফিল্টারিং আমরা মূলত রিপিটারের মাধ্যমে করে থাকি। ঠিক আছে, নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং করা মানে ডেটাকে ফিল্টার করে অপর পাশে পাঠানো হয়, এটা কিসের মাধ্যমে হয়? রিপিটারের মাধ্যমে। 46 এ কি বলা হলো? প্রোটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? এনআইসি, ব্রিজ, রিপিটার, গেটওয়ে। আনসার কি হবে? প্রোটোকল ট্রান্সলেশন। প্রোটোকল মানে কি? মানে হচ্ছে নিয়ম নীতি। এখন এক একটা নেটওয়ার্কের নিয়ম নীতি তো আলাদা হয়ে থাকে। এখন প্রোটোকল একটার নিয়ম নীতি আরেকটাকে বোঝানোর ক্ষেত্রে তো আমাদের কোন একটা ডিভাইস ইউজ করতে হবে, তাই না? সেটার জন্য আমরা কি ইউজ করে থাকি? গেটওয়ে। প্রোটোকল ট্রান্সলেশনে এটা ইউজ করা হয়। আবার গেটওয়ে কিন্তু আরেকটা নামও আছে, সেটা কি? প্রোটোকল গেটওয়েকে আমরা প্রোটোকল কনভার্টারও বলে থাকি। ঠিক আছে, সবাই কি দেখতে পাইতেছো? সবাই কিন্তু তাড়াতাড়ি শেয়ার করে দিও ক্লাসটা, আর আমাকে কমেন্ট করে সবগুলোর অ্যান্সার জানি। 46 এর অ্যান্সার কি হবে? অনন্যা বলেছে ডি, আদনান বলেছে এ, সমরি শাহ বলেছে ডি। ওকে, এটা অ্যান্সার ডি হবে, গেটওয়ে। ঠিক আছে, আমরা পরের স্লাইডটাতে যাই তাহলে। 47 এ কি বলা হলো? কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? কম্পিউটার নেটওয়ার্কে আমরা কয় ধরনের টপোলজি ব্যবহার করে থাকি? এটার অ্যান্সার হলো ডি, 6 ধরনের। টপোলজি মূলত 6 ধরনের হয়ে থাকে। কি কি? স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। এই 6 ধরনের টপোলজি দিয়ে মূলত আমরা কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবহার করি। এটা এখন আমাদের ইউজের উপর ডিপেন্ড করতেছে আমরা কোনটাকে ইউজ করব।
বা কোন ডিভাইস ইউজ করতেছি সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে আমরা কোন টপোলজিটা ইউজ করে থাকি। ঠিক আছে, পরেরটাতে যাই। 48 এ কি বলা হলো, কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে? স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, মেশ টপোলজি। কোন কেন্দ্রীয় কম্পিউটার কোনটাতে থাকে? এর অ্যান্সার কি হবে? শাহিনুর বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ। তারপর করিম বলেছে ডি, নাহিদা বলতেছে ডি। 48 এর অ্যান্সার কি হবে? তাহলে বলতেছে এ, এটার অ্যান্সার হবে এ, স্টার। এখন কেন্দ্রীয় কম্পিউটার মানে কি? স্টার টপোলজিটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়? মাঝখানে এরকম একটা থাকে, এটা পাশ দিয়ে অনেকগুলো ডিভাইস এভাবে সংযুক্ত থাকে। এটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। মাঝখানে একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকবে, সেটার সাথে আর যা যা কম্পিউটার আছে এভাবে যুক্ত থাকবে। তাহলে কেন্দ্রীয় কম্পিউটার কোনটাতে থাকে? স্টার টপোলজি। ওকে, নেক্সট স্লাইডে যাই আমরা। 49 এ কি বলা হলো? একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি যুক্ত থাকে? বাস, মেশ, রিং, স্টার। 49 এর অ্যান্সার কি হবে? হ্যাঁ, 48 এ যারা কো অ্যান্সার দিয়েছে তাদের সবারটা ঠিক আছে। 48 এ এ অ্যান্সার। 49 এর অ্যান্সার কি হবে? একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে? আমরা একটু আগে দেখলাম কিন্তু কেন্দ্রীয় হাব কোন টপোলজিতে থাকে? স্টার টপোলজিতে। স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় হাব অবশ্যই থাকে, কারণ হাব হচ্ছে একটা সংযুক্ত করে বিভিন্ন কম্পিউটারকে একসাথে এনে সংযুক্ত করে আমরা হাবের মাধ্যমে। আমরা আগের স্লাইডে যেটা দেখলাম যে স্টার টপোলজিতে মাঝখানে যেটা থাকে কম্পিউটারটা, এটাকে আমরা হাব বলে থাকি যেটা। ঠিক আছে, 49 গেল। তারপর এখন 50 নম্বরে আসি। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? মেশ টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, হাইব্রিড টপোলজি। 50 অ্যান্সার কি হবে? সেলুলার ফোনে আমরা কোন টপোলজি ইউজ করে থাকি? এখানেও সেম ভাবে আমরা সেলুলার ফোনে স্টার টপোলজি ইউজ করে থাকি। এখন সেলুলার ফোনের সাথে স্টার টপোলজির কি সম্পর্ক? সেলুলার ফোন কি করে, আমাদের যে টাওয়ার গুলো আছে না, মোবাইল টাওয়ার, আমরা যেসব কথা বলি সবগুলো কিন্তু আগে আমাদের সেলুলার ফোন থেকে টাওয়ারে যায়, তারপর সেই টাওয়ার থেকে অন্য জায়গায় আমি কল করতে যাচ্ছি তার কাছে যায়। তাহলে মাঝখানে কি কেন্দ্রীয় হাব হিসেবে এখানে কে কাজ করতেছে? টাওয়ার গুলো। আমাদের কাছ থেকে ইনফরমেশন গুলো সেলুলার ফোনের মাধ্যমে টাওয়ারে যায়, মানে টাওয়ার এখানে কেন্দ্রীয় হাব, তারপর সেখান থেকে হচ্ছে অন্যদের কাছে পৌঁছে যায়, অন্যদের সেলুলার ফোন। তাহলে সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়? স্টার টপোলজি, যেহেতু আমরা এখানে টাওয়ারকে কেন্দ্রীয় হাব হিসেবে ইউজ করতেছি। সবাই কি বুঝতে পেরেছো? 50টা এমসিকিউ তাহলে কমপ্লিট হলো। এই 50টাই কিন্তু বোর্ডে আসে সবচেয়ে বেশি সংখ্যক এমসিকিউ, এন্ড বোর্ডে বারবার এগুলো রিপিট হচ্ছে। তো তোমরা যদি আজকে ক্লাসটা ভালো করে থাকো, আর কেউ যদি কিছু মিস করে থাকো, সামনে পিডিএফ দেওয়া হবে কিছুক্ষণ পরে, তোমরা পিডিএফ এ অ্যানসার সহ কিন্তু সব পেয়ে যাবে। আর এগুলো যদি কয়েকবার করে রিভাইজ দিয়ে যাও, প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে আলাদা করে আর কোনো এমসিকিউ তোমাদের দেখতে হবে না কিন্তু। ঠিক আছে? তো সবাই ক্লাস কেমন করলা একটু বলো তো। আপু কেমন ক্লাস নিয়েছে একটু কমেন্ট করে জানাও। আপু আপনি এখনো ক্লাস করেন? আচ্ছা, মানে তোমরা অন্য আপুকে জিজ্ঞেস করেছো, আপু আপনার আবার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা, এটা বলেছো শাহজাদি আক্তার শিমু। অবশ্যই আপু পড়বে, তুমি বারবার কমেন্ট করবা। আচ্ছা, যাই হোক, তো আমরা এই 50টি এমসিকিউ এর মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে 50টি এমসিকিউ এর মাধ্যমে তুমি যেন তোমার টোটাল আইসিটি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারটা শেষ করতে পারো। এখান থেকে প্রশ্নগুলো তুমি পেয়েছো, এগুলা কঠিন নাকি সহজ এটা ইম্পর্টেন্ট নয়। এখানে মূলত ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি যেগুলো পড়েছো এগুলো তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে তোমার বারবার কি বলতো পরীক্ষায় প্রশ্ন আসে।
এখান থেকে তোমার কি বলতো বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। সবাই কি বুঝতে পেরেছি? সে ক্লাসটা অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপু কি সব বোর্ডের জন্য পড়তে হবে? আচ্ছা, আমরা এইভাবে চাচ্ছি আইসিটির প্রত্যেকটা অধ্যায় থেকে এইভাবে প্রশ্ন দেওয়ার জন্য। তুমি কি রাজি আছো? একটু কমেন্ট করো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি আবারও, সেটা হচ্ছে আমাদের এসএসসি 25-26 তোমরা যারা আছে ডু অর ডাই রিভিশন কোর্সে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি। এখানে আমি ইমন স্যার ক্লাস নিচ্ছি, দেন রাশেদ আছে, দেন হচ্ছে অর্নি ম্যাডাম আছে, অর্পিতা অর্নি, দুজন কিন্তু অর্নি, হ্যাঁ, দেন হচ্ছে আমাদের আবার বাংলা ম্যাডামও রয়েছে। আমরা কিন্তু এই কোর্সের মাধ্যমে তোমাকে ইংরেজিটা A to Z কমপ্লিট করাবো, একই সাথে বাংলা আইসিটি কোর্স সম্পূর্ণ ফ্রিতে পাবা। এই সুযোগ তুমি কোথাও পাবা না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা কেমন পড়াই বা আমি কেমন তোমরা অনেকেই ভালো করে জানো, কারণ আল্লাহর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমার প্রাইমারি স্টুডেন্টই কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, বিবিতে ফার্স্ট, গান্ধীনগরে ফার্স্ট। সো তুমি যদি আমার সাথে লেগে থাকো, আমাদের সাথে যদি রেগুলার থাকো, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি কাজে লাগবে। আমাদের এই কোর্সে আমি কি শিখবে দেখো, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র A to Z ক্লাস পাবো 40টার উপরে, এক্সাম 40টার উপরে, প্রত্যেকটা জন্য পিডিএফ পাবো আমরা। আর এই ইংরেজি কোর্সের সাথে আইসিটি বাংলা ক্লাস সম্পূর্ণরূপে ফ্রি হবে A to Z। তো তোমরা যারা ভর্তি হবা, এক কোর্সের সাথে তুমি 3টা কোর্স পেয়ে যাচ্ছ। ভর্তি হওয়ার জন্য আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি, অর্থাৎ তোমরা এখন যদি কেউ ভর্তি হও আজকে, আগামীকাল এবং হচ্ছে তোমার কি বলে শনিবারের মধ্যে যদি ভর্তি হও, তাহলে কিন্তু আমাদের এখন 1020 টাকা কোর্স ফি। এই 2 দিনের মধ্যে ভর্তি হলে মাত্র 510 টাকা কোর্স ফি। তুমি যদি ভর্তি হতে চাও 510 টাকা, আমাদের এই যে নাম্বারটা আছে 01721121486 এই নাম্বারে বিকাশ করবা বা নগদে পাঠাবা, পাঠায় নক দিবা, ইনশাআল্লাহ আমরা তোমাকে অ্যাড করে নিব। মনে রাখতে হবে তোমাকে এই কথাটুকু যে তুমি যদি সঠিক জায়গায় পড়াশোনা করো তাহলে সঠিক গাইডলাইন পাবা, সঠিক জায়গায় পড়াশোনা করলেই তুমি কিন্তু ভালো কিছু পাবা। তুমি যদি সঠিক জায়গায় পড়াশোনা না করো তাহলে কিন্তু ভালো কিছু করা সম্ভব না। জাস্ট লেগে থাকবা, আমাদের কথাগুলো শুনবা, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে। আমাদের এই কোর্সে কিন্তু আমরা নিয়মিত ক্লাস নিবে এবং তুমি যে ম্যাডামগুলো সাথে দেখতে পাচ্ছ এরা কিন্তু নিয়মিত তোমার ক্লাস নিবে। সো স্যার ইংলিশে রাইটিং প্লিজ দিবেন অবশ্যই। ইংরেজি রিটেনের জন্য জাস্ট টু দা পয়েন্টে আমি সাজেশন দিব। প্যারাগ্রাফ পাবো 10টা এবং কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট পাবো মাত্র 3টা। এখান থেকে ইনশাআল্লাহ দেখবে সব কমন হয়ে যাবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। জাস্ট আমাদের সাথে থাকবা, আমি যা বলি কথাগুলো শুনবা, ডেফিনেটলি ভালো কিছু করবে ইনশাআল্লাহ। সো আমরা আজকে এখানে শেষ করছি। আরেকটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে মেয়েটা হয়েছিল এবং যে মেয়েটা তোমার রাজশাহীতে সব জায়গাতে মেয়েটা ফার্স্ট হচ্ছে, সেই মেয়েটা, তার নাম আমি একটু পরে বলবো। তার আমি তোমাদের সবার রিকোয়েস্টের জন্য আমরা একদিন লাইভে আসবো, অর্থাৎ তোমার কিভাবে পড়াশোনা করা উচিত, এই মুহূর্তে তুমি কিভাবে পড়বা, এই বিষয়গুলো নিয়ে আমরা লাইভে আসবো। তোমরা ওপেন প্রশ্ন করবা, কিভাবে পড়াশোনা করা উচিত বা এখন থেকে কি পড়া উচিত, কতটুকু পড়া উচিত, এই বিষয়ে তোমরা ওপেন প্রশ্ন করবা। তোমাদেরকে কি বলতো ওপেন উত্তর দিবে আমাদের প্রিয় ছোট বোন এবং তোমাদের প্রিয় বড় বোন, আমাদের কি বলতো তাবাসসুম তিথি। আমরা এই তিথিকে নিয়ে লাইভে আসবো মেবি রবিবার। তোমরা কিন্তু অবশ্যই ক্লাসে থাকবা, অনেক কিছু জানতে পারবা। সো তোমরা যুক্তিবিদ্যা পরীক্ষা চাই অবশ্যই ব্যবসা শিক্ষা গ্রুপের ক্লাসে অবশ্যই ক্লাস হবে। তো তোমরা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের কোর্সে। তোমাদের কিন্তু এখন 50% ডিসকাউন্ট আছে। এই 50% ডিসকাউন্ট কিন্তু তোমার সবসময় থাকবে না। সো ভর্তি হলে দ্রুত তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। ওকে, ভর্তি হওয়ার জন্য আমি যে নাম্বারটা দিয়েছি এই নম্বরে বিকাশ করে বা নগদ করে, এই নম্বরে 01721121486 এই নম্বরে বিকাশ করবা। বিকাশ করে তার ইমন স্যার পেজে নক দিবা যে বিকাশ নাম্বার শেষে তো আমাকে অ্যাড দিন। সবাই কি বুঝতে পেরেছি? সো ইনশাআল্লাহ আমরা তোমাদের নিয়ে ভালো কিছু করব। এটেন্ডেন্সি কাজ করছে, যারা আজকে ভর্তি হতে চাও এখনই বিকাশ করে। কেন? কারণ আজকে 9টায় কিন্তু আবার পেইড বেসে আমাদের ক্লাস হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সুখে থাকবা, দেখা হবে তোমাদের সাথে বিজয় ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। হ্যাঁ স্যার এক্সাম নেন বেশি, অবশ্যই বেশি করে আমরা এক্সাম নিব, কোনো টেনশন নিও না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।